শেষ মুহূর্তে কেন এই চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার? বিএনপি কেন এই চুক্তি প্রকাশ করছে না? আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড বা দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে চুক্তি স্বাক্ষর করেছে, সেই চুক্তির যে মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের চাপানো বাড়তি শুল্ক কমানো, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি করা পোশাকের শুল্ক সুবিধা এবং আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে শুল্ক হ্রাস, বাংলাদেশের যে থেকে রপ্তানিকৃত যে তৈরি পোশাকের উপর 19% বেশি শুল্ক হার কমানোর যে বিধান, সেটি সামরিক সরঞ্জাম ক্রয়, আমদানি বৃদ্ধি, বাজার সুবিধা, এগুলো ছিল। তবে এই চুক্তিটি নির্বাচনের ঠিক আগে করা এবং চীনের পরবর্তীতে মার্কিন সামরিক সরঞ্জাম কেনার বাধ্যবাধকতা থাকায় সমালোচিত হয়েছে নিঃসন্দেহে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আপনার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করার পর এই চুক্তিটি কার্যকারিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বটে। বাংলাদেশে মাত্র একটি নির্বাচিত সরকারের যাত্রা শুরু। আপনি জানেন যে আমাদের এই সরকারের আকাশচুম্বী প্রত্যাশার চ্যালেঞ্জ কিন্তু সরকারের সামনে আছে এবং দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের 15 বছরের পতনের পর এবং আমাদের এই তারেক রহমান সাহেবের 17 বছর পরে বাংলাদেশে আগমনের পরে আপনি দেখেছেন যে 25 ডিসেম্বরই এখান থেকে অদূরে 300 ফিটে বসুন্ধরার ঐতিহাসিক সেই 25 ডিসেম্বরে 17 মিনিটের যে তারেক রহমান সাহেবের যে ডায়নামিক লিডারশিপের যে বক্তব্য ছিল, এবং এই পাশেই 300 ফিটের অদূরেই আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তখন মৃত্যুসজ্জায়। সে মাকে এই পাশে রেখে তিনি 17 মিনিটের যে বক্তব্য ছিল, আই হ্যাভ এ প্ল্যান, যেটা মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রেম উজ্জীবিত হয়ে সেই বক্তব্য থেকে আমরা যেটি পাই এবং বক্তব্য পরবর্তীতে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেছেন যে পলাতক দল এবং প্রতিহিংসামূলক দল আর যারা আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে ওই দলগুলোর কীরকম আচরণ ছিল, কখনো কখনো পরোক্ষভাবে, কখনো কখনো প্রত্যক্ষভাবে। আমাদের মির্জা আব্বাস সাহেব আজকে কিন্তু চিকিৎসাধীন, অসুস্থ। ওনাকে কীভাবে নানানভাবে একটা প্রবীণ রাজনীতিবিদকে ঘায়েল করা হয়েছে বিভিন্নভাবে। একজন প্রতিদ্বন্দ্বী থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু আমরা এটাকে প্রতিহিংসা কেন করবো? আমাদের প্রার্থী থাকবে, একাধিক প্রার্থী থাকবে, নির্বাচন করবে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমিও শুধু বলতে চাচ্ছি যে প্রতিহিংসার রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে বাদ দিয়ে তারেক রহমান সাহেবের যে রাজনীতি, সুষ্ঠু ধারার রাজনীতি, সেটা ফিরিয়ে আনতে তিনি বদ্ধপরিকর এবং ওনার বক্তব্য থেকে সেটাই আসছে। সেখান থেকে আমরা এখন প্রতিদিন ওনার কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি। বাসদের ভাই যিনি বলছেন, আমাদের সাধারণ সম্পাদক যথার্থই বলেছেন যে তারেক রহমানের সরকার তো 28 দিনের, ওনার এটা তো দেখবার ব্যাপার আছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে বা জাতীয় স্বার্থের ক্ষতি হবে এমন কোনো কাজ বিএনপি সরকার অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবে না। তারেক রহমানের সরকার তো নিঃসন্দেহ করবে না। এবং তিনি নির্বাচনে যে ম্যানিফেস্টোতে আমাদের যে 31 দফা আছে, তারপরে আবার বাকি সমস্ত দল নিয়ে আমাদের যে সমস্ত সংস্কার কমিশনে আলোচনা হয়েছে, সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আলোচনা হবে। তবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে ট্রিটিটা হয়েছে, এটা পার্লামেন্ট আলোচনা হতে পারে। পার্লামেন্টে এখন নির্বাচিত সরকার আছে, সংসদ সদস্যরা আছে, তারা কথা বলবে দেশের স্বার্থে। চুক্তি হলে চুক্তি বাতিল করা যাবে না, সেটি যেমন সঠিক না। আবার একই সাথে যদি চুক্তিটা যদি দেশের স্বার্থে হয়, দেশের কল্যাণে হয়, আরও যদি এটার সাথে আরও চুক্তি যুক্ত হয় যে আমরা আরও 5টা চুক্তি আপনাদের সাথে করতেছি, এগুলো করলে আমাদের যদি যোগ বিয়োগ করে যদি আমাদের দেশের কল্যাণ হয়, তাহলে আমাদের চুক্তি বাতিল করার প্রয়োজন হবে কেন? আমরা তো আরও চুক্তি করবো একই সাথে। অর্থাৎ চুক্তিটি প্রকাশ করার মধ্য দিয়ে এটার ভালো মন্দ ইতিবাচক আলোচনা হবে, আলোচনা করে তারপরে এটা সমাধান পরিষ্কার হতে পারে।